আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ সাফাহাদ ইমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, টপিকটি হচ্ছে বোনি সিস্ট, যেগুলোকে আমরা সিউরিসিস্টও বলে থাকি। বোনি সিস্টের মধ্যে আমরা দুই ধরনের সিস্ট নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সোলিডারি বোন সিস্ট, পরেরটা হচ্ছে অ্যানিউজমাল বোন সিস্ট। চলুন তাহলে শুরু করি। সোলিডারি বোন সিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোলিডারি বোন সিস্ট হচ্ছে কেভিটিস ইন বোন আইদার ফিল্ড উইথ ফ্লুইড অর অ্যাপারেন্টলি এমটি, অর্থাৎ বলা হচ্ছে আমরা যে বনি ক্যাভিটিগুলো রয়েছে ওই বনি ক্যাভিটির মধ্যে আমরা এই বোনটা পেয়ে থাকি, এবং এই বোনের যে হচ্ছে আমার ফ্লুইড কন্টেন্ট রয়েছে ওখানে হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ফ্লুইড থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এরপর বলা হচ্ছে সোলিডারি বোন সিস্ট আর অলমোস্ট অলওয়েজ সিঙ্গেল লেশন, অর্থাৎ বলা হচ্ছে এটি একটি সিঙ্গেল লেশন হিসেবে অনেক সময় হচ্ছে দেখা যায়, মাল্টিপল লেশন নাও থাকতে পারে, এবং ফাউন্ড মোস্টলি ইন টিনেজার্স অ্যান্ড দোজ ইয়াঙ্গার দেন 25 ইয়ার্স, অর্থাৎ বলা হচ্ছে যাদের বয়স হচ্ছে 25 ইয়ার্সের নিচে, অর্থাৎ এডুলেসেন্ট বা হচ্ছে যারা টিনেজার বয়সে রয়েছে তাদের ক্ষেত্রে সোলিডারি বোন সিস্টের আমরা উপস্থিতি দেখতে পাই। বলা হচ্ছে মোস্ট কমন ইন লং বোনস ইউজুয়ালি দ্য ফিমার অ্যান্ড দ্য হিউমারাস, অর্থাৎ আমাদের যে লং বোন বা ডেভেলপিং যে বোনগুলো রয়েছে, যে বোনগুলো হচ্ছে আমাদের অনেক বেশি গ্রোথ দেখায়, যেমন হাত ও পায়ের মধ্যে ফিমার এবং হিউমারাসে, ওখানে এই ধরনের সোলিডারি বোন সিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি বলা হচ্ছে আমরা যদি আমাদের ওরাল জতে দেখতে চাই তাহলে ম্যান্ডিবলে বেশি হয়। এরপরে ম্যান্ডিবলের আমার অ্যালভিওলাস বা অ্যালভিওলার যে রিজিয়ন রয়েছে, রিচ রয়েছে, এবং যে বডি অফ দ্য র্যামাস রয়েছে, বডি অফ দ্য ম্যান্ডিবল, ওই জায়গার মধ্যেই আমার এই সোলিডারি বোন সিস্টটা হয়ে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে মেল এবং ফিমেলের ইকুয়ালি এফেক্টেড হওয়ার চান্স বেশি। বলা হচ্ছে দ্য ভাইটালিটি অফ অ্যাডজাসেন্ট টিথ ইজ নট এফেক্টেড ডিসপাইট দেয়ার এপিসেস এক্সটেন্ডিং ইনটু দ্য ক্যাভিটি, অর্থাৎ আমার তুতে যে ভাইটালিটি রয়েছে ওই ভাইটালিটিটা সহজে নষ্ট হয় না যদি না আমার তুতে যে পিস আছে ওইটা যদি সিস দ্বারা আক্রান্ত না হয়। এরপরে বলা হচ্ছে দ্য এরিয়া অফ রেডিওলুসেন্সি ইজ টাইপিক্যালি মাচ লার্জার দ্যান দ্য সাইজ অফ দ্য এনি সোয়েলিং সাজেস্টস। সেকেন্ড, দ্য ক্যাভিটি ওপেন arches up between the roots of the teeth and may as a consequence be seen first on a biting radiograph, অর্থাৎ বলা হচ্ছে আমাদের রেডিওগ্রাফ যখন আমরা দেখব তখন হচ্ছে আমার কেভিটিটা টাইপিক্যালি অনেকটা লার্জার দেখায়, এবং হচ্ছে আমার কেভিটির যে হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে আমার ইন্টারনাল স্পেসের মধ্যে গিয়ে ওখানে এক ধরনের আর্চের মতো হচ্ছে ফর্ম করে। আমরা যদি রেডিওগ্রাফি একটু দেখি তাহলে ফিগার 13.32 আমরা দেখতে পাচ্ছি টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স শোয়িং এ মডারেটলি ওয়েল ডিফাইন্ড বাট নন কর্টিকেটেড রেডিওলুসেন্সি এক্সটেন্ডিং আপ বিটুইন দ্য রুটস অফ দ্য টিথ, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তুতের যে ইন্টারডেন্টাল স্পেসটি রয়েছে ওই স্পেস থেকে আমার হচ্ছে তুতের একেবারে রুটিফিসিস পর্যন্ত একটা নির্দিষ্ট এরিয়া ঘিরে আমার এই সিস্টের আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, এবং এটা ইন্টাররেডিকুলার স্পেসের মধ্যেও ইনভলভ করে আছে, এবং যে ক্যাভিটিটা এটা হচ্ছে অনেক ওয়েল ডিফাইন্ড, এবং রেডিওলুসেন্সিতে এটা ভালো মতো হচ্ছে একটা ক্যারেক্টার শো করতেছে। আমরা ফিগার 13.3 দুই ধরনের রেডিওগ্রাফ দেখতে পাচ্ছি। প্রথমটিতে হচ্ছে আমরা যে এক্সরেটা দেখতে পাচ্ছি ওই এক্সরের মধ্যে আমার যে সিস্ট এক্সপেনশনটা এটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে, অনেক ভালো একটা ওয়েল ডিফাইন্ড বর্ডার রয়েছে, এবং ডিগাপর আর্চেস আপ হয়ে আছে কেভিটির, এটা আমার ইন্টাররেডিকুলার স্পেসেও রয়েছে এবং ইন্টারনাল স্পেসের মধ্যেও এটার এক্সটেনশন রয়েছে। পাশাপাশি আমরা যদি আমাদের বি যে চিত্রটি রয়েছে চিত্র দেখাই তাহলে এখানে একটা ভালো আমরা ওয়েল লাইন কেভিটি দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমার এক্সিয়াল কম্পিউটেড টোমোগ্রাফি, অর্থাৎ সিটি স্ক্যানের এক্সিয়াল ভিউতে, এবং বলা হচ্ছে এখানে মিনিমাল লিঙ্গুয়াল এক্সপেনশন হয়েছে এবং লিমিটেড বাক্কাল এক্সপেনশন হয়েছে। তাহলে প্যাথোলজিতে বলা হচ্ছে there is little or no evidence to support the old theory that they result from injury or any hemorrhage within the bone followed by defective repair, তাহলে এখানে বলা হচ্ছে কোনো ধরনের আমরা মানে ডিফেক্টিভ কোনো কজ এই ধরনের সিস্টেম তো দেখতে পাই না। তবে বলা হচ্ছে কমন ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ টু ওপেন সোলিডারি বোন সিস্ট টু অ্যালাউ ব্লিডিং ইনটু দ্য ক্যাভিটি, নর্মাল হিলিং দেন ফলোস, অর্থাৎ বলা হচ্ছে আমরা ট্রিটমেন্টের একটা প্রাইমারি স্টেপ হচ্ছে আমার সোলিডারি বোন সিস্টের মধ্যে যেহেতু আমার ওই ক্যাভিটিতে অনেক সময় হচ্ছে ফ্লুইড থাকতে পারে বা নাও থাকতে পারে, তাই ক্ষেত্রে আমরা প্রথমে এক ধরনের একটা ব্লিডিং পাথওয়ে হচ্ছে ক্রিয়েট করি। The cavity has a smooth bony wall. There may be a thin connective tissue lining or only a few red cell, blood pigment or giant cell adhering to the bone surface. এটা হচ্ছে আমরা যদি সোলিডারি বোনের হিস্টোলজিক্যাল পিকচার দেখি তাহলে ওখানে আমরা দেখতে পাবো। আমরা যদি আবার যে হিস্টোলজিক্যাল পিকচারটি রয়েছে এটার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে কোনো ধরনের এপিথেলিয়াম লাইনিং নেই,
শুধুমাত্র আমার লিটল অ্যামাউন্ট অফ ফাইব্রাস টিস্যুর একটা লেয়ার রয়েছে এবং স্কেন্টি বোন সিস্ট, মানে স্কেন্টি অ্যামাউন্ট অফ একটা কর্টিক্যাল লেয়ার রয়েছে বোনের। থ্রোসিস্ট আর সিউডোসিস্ট বা বোনিসিস্টের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে এদের এপিথেলিয়াম লাইনিং থাকবে না, আর থ্রোসিস্টের ক্ষেত্রে হচ্ছে এপিথেলিয়াম লাইনিং থাকবে। আমাদের বোথ ওডোনটোজেনিক এবং নন ওডোনটোজেনিক সিস্ট দুইটাই হচ্ছে থ্রোসিস্ট। এবার আমরা এক নজর যদি বক্সের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমার রেডিওগ্রাফিক ফাইন্ডিংসটাই হচ্ছে মেইন, এছাড়া আমরা সহজে এই বোনের অ্যাপিয়ারেন্সটা বুঝতে পারি না। এটা রিয়েলি যত এক্সপ্লেন করে এবং আর্নোইটোলজি আমরা পড়েছি এবং কোনো এপিথেলিয়াম লাইনিং নাই, এবং এক্ষেত্রে হচ্ছে অনেক সময় পেল ফ্লেট থাকতে পারে, নাও থাকতে পারে। এপিআর এমটি এটা অপারেশন। অনেক সময় এটাতে বিভিন্ন ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স বা এয়ার কন্টেন্টও থেকে যেতে পারে। ডায়াগনোসিস সাজেস্টেড বাই রেডিওগ্রাফিক ফিচার্স অ্যান্ড ফাইন্ডিংস এট অপারেশন। তাহলে এক্ষেত্রে আমার মেইন যেটা এটা হচ্ছে এক্সটেনশন বিটুইন দ্য টুথ রুটস। হ্যাঁ, এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা যদি কোনো ধরনের সিস্টের দিকে কোনো ধরনের এপিথেলিয়াম লাইনিং নেই হিস্টোলজিক্যালি, এবং দেখা যাচ্ছে আমরা রেডিওগ্রাফিতে ওই টুথের রুটসের বিটুইন স্পেসে হচ্ছে আমার একটা ডিগ আপ করে আছে, তাহলে আমরা আমাদের যে ডায়াগনোসিস সেই প্রভিশনাল ডায়াগনোসিসের মধ্যে আমরা বলতে পারি, বা কনফার্মেটরি ডায়াগনোসিস আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সোলিটারি বোন সিস্ট। হিস্টোলজি কনফার্মস দ্য লেক অফ এপিথেলিয়াম লাইনিং। তাহলে হিস্টোলজিক্যাল পিকচার অবশ্যই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এরপরে আমরা ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি, দ্য ইউজুয়াল ট্রিটমেন্ট ইজ লাইট কিউরেটেজ টু রিমুভ এ স্যাম্পল ফর হিস্টোলজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ট্রিগার ব্লিডিং অ্যান্ড সাবসিকুয়েন্ট হিলিং, রিকারেন্স ইজ মিনিমাল। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যখন সোলিটারি বোন সিস্টটা ট্রিটমেন্ট করতেছি তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা একটা ব্লিডিং পাতে হচ্ছে ক্রিয়েট করতেছি। এরপরে আমরা হচ্ছে লাইট কিউরেটিংয়ের মাধ্যমে আমরা একটা স্যাম্পল নিয়ে ওটাকে হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে পাঠানোর পরে পরবর্তীতে ওই জায়গাটা যখন হিল হয়ে যায় তখন হচ্ছে আমরা ওই সিস্টের যে কেভিটিটা রয়েছে ওটাকে হচ্ছে আমরা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে রিমুভ করে ফেলি। এরপর বলা হচ্ছে সিস্ট সিমিলার টু সোলিটারি বোন সিস্ট মে ডেভেলপ ইন ফ্লোরিড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া। তাহলে সোলিটারি বোন সিস্টের সাথে আমরা যদি একটি ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে থাকি তাহলে সেটা হচ্ছে ফ্লোরিড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া। আমরা এই সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া বা হচ্ছে যে অন্যান্য লেশনগুলো রয়েছে ওগুলো সম্পর্কে আমরা হচ্ছে টিউমার পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। সোলিটারি বোন সিস্টে আমাদের কেন হচ্ছে একটা ব্লিডিংয়ের পাতে ক্রিয়েট করা জরুরি যখন আমরা ট্রিটমেন্ট প্রোটোকলের যে প্রসিডিওরটা শুরু করি, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে ব্লিডিং ইনটু দ্য সিস্ট ক্যাভিটি introduces blood clot formation. This blood clot provides a scaffold for new bone growth, stimulating the body's natural healing mechanism to repair the cyst. অর্থাৎ এক্ষেত্রে আমার যে ব্লিডিং পাথওয়েটা এই পাথওয়েটা হচ্ছে একটা স্কাফোল্ড হিসেবে কাজ করে, যাতে ওই জায়গার মধ্যে আমার নতুন করে বোন গ্রোথ হয়ে থাকে এবং এর মাধ্যমে আমার সিস্টের যে ক্যাভিটিটা আছে ওই ক্যাভিটিটা পুনরায় হিলিং হয়ে যায়। এখানে স্কাফোল্ড বলতে যা বোঝাচ্ছে তা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আলটিমেটলি সিস্টের মধ্যে যে আমার বোন এক্সটেনশন প্লাস যে নিউ বোন ফর্মেশন হয় ওটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবার আমরা জানবো অ্যানোরিজমাল বোন সিস্ট নিয়ে। অ্যানোরিজমাল বোন সিস্ট নিয়ে যদি আমরা জানতে চাই, প্রথমে এখানে লেখা আছে দেয়ার আর টু টাইপস অফ অ্যানোরিজমাল বোন সিস্ট, ওয়ান ইজ প্রাইমারি অ্যান্ড আদার ইজ সেকেন্ডারি। এবার আমরা যদি প্রাইমারি অ্যানোরিজমাল বোন সিস্ট এবং সেকেন্ডারি অ্যানোরিজমাল বোন সিস্টের বেসিক ডিফারেন্সটা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে প্রাইমারি অ্যানোরিজমাল বোন সিস্টে হচ্ছে কমনলি অকার্স ইন ইয়ঙ্গার ইন্ডিভিজুয়ালস, যাদের বয়স হচ্ছে 10 থেকে 20 বছরের মধ্যে, এবং উইথাউট এনি আন্ডারলাইং প্যাথোলজি ছাড়াই হচ্ছে আমার এই সিস্টটি গ্রো করা শুরু করে। এটা ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কি ওই ফিল্ড উইথ ব্লাড থাকে এবং এক্সপেনশন দেখা যায়, ফলে ভাস্কুলার অ্যানোরিজম ফর্মেশন হয়। আর রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো। আর সেকেন্ডারি অ্যানোরিজমাল বোন সিস্ট যেটা আছে এটা হচ্ছে অলওয়েজ ইন অ্যাসোসিয়েশন উইথ আন্ডারলাইং বোন লেশন। অর্থাৎ প্রাইমারি অ্যানোরিজমাল বোন সিস্টটা আপনি হচ্ছে গ্রো করতে পারলেও বিভিন্ন ফ্যাক্টরের কারণে ট্রমা হতে পারে বা অবস্ট্রাকশন হতে পারে বা কোনো হচ্ছে আমাদের ডেভেলপিং কোনো ডিফর্মিটি হতে পারে বোনের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমাদের যে সেকেন্ডারি অ্যানোরিজমাল বোন সিস্ট সেটা হচ্ছে অলওয়েজ সেকেন্ডারি কজের কারণে হয়। এটার সাথে হচ্ছে যে কোনো ধরনের আমার টিউমার আর বিনেন হতে পারে, মেলিন হতে পারে, অ্যাসোসিয়েট থাকতে পারে। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি আমাদের অস্টিওসার্কোমা আর জায়েন্ট সেল টিউমার, এই ধরনের টিউমারের সাথে আমার সেকেন্ডারি অ্যানোরিজমাল বোন সিস্টের একটি সিচুয়েশন রয়েছে। এবার আমরা বই দেখি। প্রাইমারি অ্যানোরিজমাল বোন সিস্ট হ্যাভ রিসেন্টলি বিন ডিসকভার্ড টু বি ক্লোনাল অ্যান্ড আর নাও কনসিডার টু বিনাইন প্লাজম অফ দ্য বোন রাদার দ্যান ভাস্কুলার ম্যালফরমেশন। তাহলে বলা হচ্ছে অনেকে প্রাইমারি অ্যানোরিজমাল বোন সিস্টকে আমার বিনাইন টিউমার বলে থাকে ভাস্কুলার ম্যালফরমেশনের পরিবর্তে।
এবং দে আর মাচ মোর কমন ইন দ্য লং বোনস জ লেশনস। এর মানে হচ্ছে আমরা প্রাইমারি টাইপ অফ যে অ্যানিমেশনাল বোন সিস্ট রয়েছে এটাই আমাদের মেনলি আমরা অনেক বেশি দেখতে পাই, আমাদের ওরাল ক্যাভিটিতে আমরা এই প্রাইমারি টাইপটাই দেখতে পাই। দ্য ইউজুয়াল সাইড ইজ পোস্টেরিয়র বডি অ্যান্ড র্যামাস অ্যান্ড অ্যাসপাইরিং দ্য কন্ডাল। হ্যাঁ, আমরা দেখলাম বোন সিস্টগুলো আমাদের বেশিরভাগ মেন্ডিবলে হয়ে থাকে। মেন্ডিবলের যে র্যামাস আছে, বডি আছে এবং অ্যালভিওলার যে রিজন রয়েছে ওই জায়গার মধ্যে আমাদের আলটিমেটলি বোন সিস্টগুলো হয়ে থাকে। এরপর সেকেন্ডারি অ্যানিমেশনাল বোন সিস্ট, এখানে বলাই হচ্ছে এখানে জেনেটিক ট্রান্সলোকেশন থাকে না, যার কারণে হচ্ছে আমার এটা অন্য কোনো প্রি এক্সিস্টিং বোন রিলেশনের সাথে কোঅপারেট করে। এরপরে আমরা যদি নিচে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এইজের যে ফ্রিকোয়েন্সি ওটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। দ্য মেন ম্যানিফেস্টেশন ইজ ইউজুয়ালি এ রিপিটলি গ্রোয়িং পেইনলেস সুইলিং। তাহলে অনেক বেশি রিপিটলি গ্রোয়িং একটা পেইনলেস সুইলিং আমরা পাবো। এবং এটাকে অ্যানুয়েজমেন্ট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমাদের ব্যালোনিং এক্সপানশন দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই ওয়ার্ডটা মারার চেষ্টা করব। এখানে ব্যালোনিং এক্সপানশন দেখা যায়, অনেকটা ব্যালন টাইপসের এক ধরনের হচ্ছে এক্সপানশন আমরা দেখতে পাই ওরাল ক্যাভিটির মধ্যে, বিশেষ করে হচ্ছে লোয়ার জতে, যেটাকে আমরা ডায়ালেটেড ভাস্কুলার অ্যানিউরিজম বলে থাকি। এরপর আমরা হচ্ছে রেডিওলজিক্যাল যে এক্সামিনেশন বা যে পিকচার রয়েছে ওদিকে একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি রেডিওলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে বা পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ছবিটি রয়েছে এই ছবিটির মধ্যে আমাদের এই যে একটা 3 সেপ্টা দেখা যাচ্ছে এবং আমাদের হচ্ছে এক্সপানশন দেখা যাচ্ছে, অনেক বড় একটা এক্সপানশন আমরা দেখতে পাচ্ছি সিস্টের। তাহলে এখানে লেখাই আছে টাইপিক্যালি ভেরি এক্সপেন্সিভ রেডিওলোসেন্সি উইথ ফেইন্ট ইন্টারনাল সেপ্টা। তাহলে দেখা যাচ্ছে ইট ইজ এ পার্ট অফ প্যানোরামিক রেডিওগ্রাফ শোয়িং অ্যানিউরিজমাল বোন সিস্ট। এবং এখানে বলা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাজ অলরেডি ফ্লুইড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া সাজেস্টিং দ্যাট দিস ইজ এ সেকেন্ডারি অ্যানিউরিজমাল বোন সিস্ট। তাহলে আমার এখানে এটা বলা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যানিউরিজমাল বোন সিস্ট কেন, কারণ বলতেছে আমার এই পেশেন্টের হচ্ছে অলরেডি ফ্লুইড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া রয়েছে, পাশাপাশি আমার হচ্ছে এই যে সেকেন্ডারি অ্যানিউরিজমাল বোন সিস্টের ফিচারও রয়েছে। এবং দুইটা ফিচারের মাঝখানে একটা হচ্ছে 3 সেপ্টা দেখা যাচ্ছে, এই সেপ্টাটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এবার বক্সের দিকে তাকাই, আমাদের 13.13 বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি লেশনস অ্যারাইজ উইথ ফাইব্রোসিয়াস অর আদার লেশনস অ্যান্ড আর নট নিউপ্লাজম। তাহলে আমরা হচ্ছে প্রাইমারি এক্সাম্পলটাকে যদিও প্রাইমারি টাইপটাকে আমরা বিনাইন নিউপ্লাজম বলতে পারি, কিন্তু সেকেন্ডারি লেশনটাকে আমরা বিনাইন বা ম্যালিগন্যান্ট কোনো নিউপ্লাজমই বলতেছি না, কারণ এটা একটা অ্যাসোসিয়েটেড সিস্টিক এক্সপানশন হিসেবে দেখা যায় ফাইব্রোসিস লেশনের সাথে অথবা কোনো ধরনের ম্যালিগন্যান্ট লেশনের সাথে। এবং বলা হচ্ছে জ লেশনস আর ইউজুয়ালি ইন দ্য ম্যান্ডিবুলার র্যামাস অ্যান্ড অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল এবং র্যামাসে সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং আমরা বয়সের ফ্রিকোয়েন্সিতে আগে বলেছি রেডিওলোসেন্সি রিজেম্বল অ্যামিলোব্লাস্টোমা আর জায়ান্ট সেল গ্র্যানোমা। তাহলে রেডিওলজিক্যালি আমরা হচ্ছে এটার সাথে কী কী দেখতে পাই, অ্যামিলোব্লাস্টোমিক ফিচার এবং হচ্ছে জায়ান্ট সেল গ্র্যানোমার ফিচার আমরা দেখতে পাই। হিস্টোলজিক্যালি কনসিস্ট অফ এ মাস অফ ব্লাড ফিল স্পেসেস উইথ স্ক্যাটার্ড জায়ান্ট সেল। তাহলে আমরা হচ্ছে ওই যে ব্যালন এক্সপানশন অফ দ্য কি ব্লাড ফিল স্পেসগুলোর কারণে আমরা হচ্ছে সিস্টের এক্সপানশন দেখতে পাই ক্লিনিক্যালি, এবং হিস্টোলজিক্যালি আমরা হচ্ছে কিছু ভাস্কুলার অ্যানিউরিজম দেখতে পাই এবং পাশাপাশি হচ্ছে স্ক্যাটার্ড জায়ান্ট সেল আমরা দেখতে পাই। এবং বলা হচ্ছে আর ট্রিটেড বাই কিউরেট বাট সামটাইমস রিকার। তাহলে আমাদের যে বোন সিস্টগুলো রয়েছে এগুলোর ট্রিটমেন্টই হচ্ছে কিউরেট করে আস্তে আস্তে সিস্টের যে এক্সপেনশনটা আছে ওটাকে আমরা কমিয়ে আনি। এক্ষেত্রে নিউক্লিয়েশন বা মার্সেলাইজেশনের যে প্রসিডিউরগুলো রয়েছে ওগুলো হচ্ছে তরলি প্র্যাকটিস করা হয় না। প্যাথোলজিতে বলা হচ্ছে দেয়ার ইজ এ হাইলি সেলুলার মাস অফ ব্লাড ফিল স্পেসেস উইথাউট অ্যান এন্ডোথেলিয়াল লাইনিং। তাহলে কোনো ধরনের আমার লাইনিং থাকে না এন্ডোথেলিয়ামে। হোয়েন সিন এট অপারেশন দ্য অ্যাপিয়ারেন্স হ্যাজ বিন লাইকেন টু এ ব্লাড ফিল্ড স্পঞ্জ। তাহলে বলা হচ্ছে একটা ব্লাড ফিল্ড স্পঞ্জি টাইপসের একটা আমরা স্পেস বা হচ্ছে কিছু ব্লাড সেল দেখতে পারবো। তাহলে হচ্ছে যেটাই হচ্ছে আমার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। দ্য স্পেসেস আর সেপারেটেড বাই ফাইব্রাস সেপ্টা ফাউন্ড বাই দ্য পজিটিভ ফাইব্রোব্লাস্ট। তাহলে ফাইব্রোব্লাস্ট সেলের কারণে আমার এখানে হচ্ছে ফাইব্রাস সেপ্টা আমরা ফর্মেশন দেখতে পাই। তাহলে আমরা যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সিস্ট ওয়াল কম্পোজড অফ লুজ ফাইব্রাস টিস্যু কন্টেনিং অকেশনাল জায়ান্ট সেল অ্যান্ড লার্জ ব্লাড ফিল স্পেসেস। চিত্রের মধ্যে আমরা যদি একটু তাকাই তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক ডার্ক পাপড়িশ কিছু বড় বড় জায়ান্ট সেল দেখা যাচ্ছে এবং ব্লাড ফিল কিছু স্পেস দেখতে পাচ্ছি। আমাদের যে রেডিশ যে কালারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ব্লাডের যে হচ্ছে এক্সপেনশন বা বেলোনিং এক্সপেনশন আমরা বলতে চাচ্ছি ওই ধরনের হচ্ছে অ্যাপারেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের জন্য অবশ্যই বায়োপসির দরকার আছে। ট্রিটমেন্ট কনসিস্ট অফ থরো
keywordage which may need to be repetitive measurement because the lesion recurs in approximately 20% of cases. অর্থাৎ বলা হচ্ছে যেহেতু এখানে রিকার্সের একটা চান্স থাকে এই জন্য আমাদের থরো কিওয়ার্ডেজ দরকার হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বনি সিস্টের ক্ষেত্রে আমরা বায়োপসির মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি কনফার্মেটরি। যেহেতু আমাদের এখানে হচ্ছে কোনো ধরনের ফ্লুইড কন্টেন্ট থাকে না, থাকলেও খুব স্ক্যান্ডি লেভেলে থাকে, এই ক্ষেত্রে আমাদের স্প্রেশনের দরকার হয় না। আমরা সিস্টের ক্ষেত্রে কখন স্প্রেশন করব? যখন আমার ওই সিস্টের ক্যাভিটির মধ্যে অনেক ফ্লুইড কন্টেন্ট আমরা দেখতে পাবো। ফ্লুইড কন্টেন্ট থাকলে বা আমরা যদি পালপেশন বা ক্লিনিক্যালে যদি আমরা শিওর হই যে আমাদের এখানে ফ্লুইড কন্টেন্ট থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা স্প্রেশন করে দেখব। স্প্রেশন করে যদি ব্লাড আসে তাহলে পরবর্তীতে আমরা বায়োপসির মাধ্যমে হচ্ছে জেনে দেখবো এটা কোনো ধরনের ভাস্কুলার এনিউরিজম কিনা। হ্যাঁ, আলটিমেটলি আমাদের হচ্ছে বায়োপসির মাধ্যমে অনেক সময় হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিসে পৌঁছাতে হয়। এরই মধ্য দিয়ে আমাদের সিস্টের যে ওভারঅল যে টপিকগুলো রয়েছে সব টপিকগুলো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।